আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে ইউনূস সরকার একদম বেড়ে খেলছে, ক্রিজের মধ্যখানে এসে চার ছক্কা মারছে। চার ছক্কা মারতে গিয়ে কখন যে ক্যাচ আউট হবে সেটা কিন্তু চিন্তা করতে পারছে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু বাউন্সার পড়ছে। এই বাউন্সার কি পড়ছে আর কোনগুলো সুইং বল আসছে সেগুলো নিয়ে আমি সন্ধ্যেবেলা ব্যাখ্যা করব। কিন্তু গতকালকে আমাদের বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত, হাই কমিশনার, রাষ্ট্রদূত বলবো না, হাই কমিশনার, আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন হাই কমিশনার এবং হাই কমিশন এবং এমবেসির মধ্যে তফাৎটা কি। দেখুন, আমি তফাৎটা আপনাদের একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে ইংরেজ শাসিত যে সমস্ত দেশগুলো ছিল সেই দেশগুলো যখন স্বাধীনতা পায় তারা সব হাই কমিশন বলে নিজেদেরকে, আর যেগুলো ব্রিটিশ আধিপত্যের বাইরে ছিল সেগুলো হচ্ছে এমবেসি। ফলে দেখবেন সব সময়তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ যাদের এই রয়েছে যেগুলো ইংরেজ শাসিত ছিল সব কিন্তু হাই কমিশন বলে। ওই কারণে বাংলাদেশও তাদেরকে হাই কমিশন বলে। তো এই হাই কমিশনার আমাদের যিনি আছেন এখন, প্রণয় বার্মা, তাকে ডেকে এখন একটা প্রতিবাদ জানিয়েছে যে শেখ হাসিনা ভারতবর্ষে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, তাতে বাংলাদেশ একটুখানি অস্থির হচ্ছে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। তুই কে রে? তুই কে? উড়ে এসে জুড়ে বসেছিস তোরা, একটা অবৈধ সরকার। তোরা আবার ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশকে তোরা আবার জ্ঞান দিবি? দেশের মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে একেবারে ভিখারি রাষ্ট্র পরিণত করে এখন বড় বড় কথা হচ্ছে। যাই হোক, আমার মনে হয় ভারতবর্ষ তো আর এই ভাষায় কথা বলতে পারে না, কিন্তু ভারতবর্ষ কূটনৈতিক ভাষায় তার জবাব দিয়েছে। আমাদের এখানে কাগজ যেটা বেরিয়েছে, হাসিনাকে নিয়ে ঢাকার অভিযোগ ওড়ালো দিল্লি। কি লিখেছে আমি আপনাদের, এতে তো লজ্জা শরম নেই। কূটনীতির ভাষাও বোঝে না, কূটনীতিতে জুতো মারা যায় সেটাও বোঝে না। তো সেটা যেটা লেখা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকা, 14 ডিসেম্বর। আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, আজ অভিযোগ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এই সব অভিযোগ নিয়ে বিদেশ মন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল। আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ভারতে বসে শেখ হাসিনা যেভাবে সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিচ্ছেন তা নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করছেন, তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তোদের গণতন্ত্রের গ নেই, তোরা গণতন্ত্র মারাচ্ছিস। পাল্টা জবাব দিতে গিয়ে সময় নেয়নি সাউথ ব্লক। ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, বন্ধুপ্রতিম বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করবে, শান্তিপূর্ণ নির্বাচন এবং অবাধ এবং ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এখন এই যে কূটনৈতিক ভাষায় যে পরিষ্কার জবাবটা যেটা দেওয়া হয়েছে, 4 লাইনের জবাব হলো, এটা কিন্তু 40 লাইনের কথা বলে যে তোমরা আগে নিজেদের গণতন্ত্র ফেরাও, শান্তিমূলক অন্তর্ভুক্তিমূলক আগে নির্বাচনের ব্যবস্থা করো, দিয়ে বিদেয় হও, তারপর ভারতবর্ষ বুঝে নেবে। আর আমি দিল্লি ঘুরে এসে আমি যা বুঝলাম, তাতে শেখ হাসিনা হচ্ছে ভারতের ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ড নিয়ে কিন্তু ভারতবর্ষ খেলছে।
সারা পৃথিবীকে একত্র করে এখনো কিছুই দেখেননি। এই যে বাউন্সার দু চারটে ইনসুইং আউটসুইং দেখছেন না, এটা এমন কিছু নয়। ওই আমাদের যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন প্রথম যখন গুলিয়ে দিয়েছিল, ফুল ফ্লেজেড যখন হয়নি, তখন ওই ইনসুইং আউটসুইং, তখন বাউন্সার মেরেছিল। এইবার যখন দেখবেন, আমি বিকেলে বলবো যে কখন কখন আপনার ওখানে পিনাকাগুলো পড়বে, আকাশগুলো পড়বে, তখন দেখবেন তাহি মধুসূদন রাও উঠে গেছে। আসলে আপনারা বাংলাদেশের মানুষকে সমস্ত আপনারা ভুলভাল বুঝিয়ে রাখেন। এই যে আমার ভিডিও তলায় যারা দেখবেন, যারা একদম উল্টো পাল্টা কমেন্ট করে থাকেন, তারা হচ্ছে এই সরকারের অংশ। তারা এই সত্যিগুলোকে চাপার জন্য তারা কখনো গুজববাজ, কখনো ঢপবাজ, কখনো মিথ্যেবাদী, কখনো চাপাবাজ, এই সমস্ত তকমা দিয়ে রেখে দেয়। আসলে এদের কাজ হচ্ছে যে সত্যি কথাটা আছে সেই সত্যি কথাটাকে ঢেকে রেখে দাও। এরা হচ্ছে এই অবৈধ সরকারের অংশ, এদেরকে চিনে রেখে দিন। এই অবৈধ সরকারকে যখন উৎখাত করা হবে, এদের তখন যেন নাম ও নিশান দেশে না থাকে, এর দেশ থেকে তাড়িয়ে দিন। আমি বলছি না মারধর করুন, দেশ থেকে তাড়িয়ে দিন, বিতাড়িত করুন। এরা থাকলে ভারতবর্ষ, বাংলাদেশ কোনো দিন সুস্থির হবে না, বাংলাদেশের উন্নতি হবে না, বাংলাদেশ একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে না, এবং বাংলাদেশের মানুষের দেশপ্রেম গড়ে উঠবে না। এরা বড় দেশপ্রেম গড়ে উঠতে দেবে না। এরা সব ইউনুস সরকারপন্থী, এবং সমস্ত চ্যানেলে গিয়ে আমি দেখি তো, প্রত্যেকটা চ্যানেলে এই একই দেখি, ওই এবিসিডি, তারপরে XYZ, হ্যান ত্যান, এই সমস্ত নাম দিয়ে কেউ করবে না, নাম দিয়ে কেউ করে না, আর দিলেও হিন্দু নাম ব্যবহার করে। এরা এত বড় বদমাইশ এবং এত বড় ভীতু যে নিজেদের নামটাটুকু বলতে ভয় পায়। তো হারামজাদা, তোরা কি করবি? ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশকে তোরা ওই শুধু চাপাবাজ আর ঢপবাজ বলে তোরা আটকে রাখতে পারবি? যেদিনকে চাপাবাজ ঢপবাজ যাদেরকে বলছিস, তারা যেদিনকে সত্য প্রমাণিত হয়ে যাবে, সেদিনকে তোদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আর সেটা খুব বেশি দূরে নয়। এই যে মধ্যিখানে আংলিবাজি করে যাচ্ছে না ইউনুস সরকার, আর আপনারা এই আংলিবাজির জবাবটাকে খুব শিগগির পাবেন। মানুষের সহ্য করার ক্ষমতা তো খুব অনেক অসীম নয়। ভারত একটা টাইম অবধি সহ্য করেছে, এখনো কিছুটা হলেও সহ্য করছে। এর মধ্যে টাকা পয়সা যা দিচ্ছেন তার মধ্যে কিছু চাল ডাল আপনার কাছে যাচ্ছে, সেটা হচ্ছে কি বাংলাদেশের বৃহৎ অংশ মানুষের কথা ভেবে, এই আপনাদের কথা ভেবে না। আপনারা যদি ভুকা মরে যান, ভারতবর্ষে কিচ্ছু যায় আসে না, আমার তো কিছু যায় আসে না। আমি তো দুহাত তুলে নাচবো, পিকনিক করতে যাবো। আর একটা, এই আপনাদের মতো মানুষেরা যারা এই কমেন্টে লেখেন, তারা হচ্ছেন সব ইউনুস সরকারের দলে নাম লেখানো। তা আপনারা যদি নিকেশ হয়ে যান, তাহলে আমার থেকে খুশি আর কিছু কেউ হবে না। আপনাদের সময় আসছে খুব শিগগির, আমি সেটা বিকেলবেলাতে বলবো। তবে এই যে বেড়ে খেলার, ইউনুসের বেড়ে খেলার যে আমি এটা দেখছি, প্রবণতা দেখছি, সেই বেড়ে খেলা কিন্তু শেষ হয়ে যাবে। আর একটা খবর আমি নিশ্চিত আপনাদের করে দিতে পারি, যে ইউনুস পালাতে পারবে না। এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে কেউ হয়তো পালিয়ে টালিয়ে গেল, কিন্তু ইউনুসকে কোনো ছাড় দেওয়া হবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি। আমি দিল্লি 3 দিন ঘুরে এসে বিভিন্ন দপ্তরে আমি ঘুরে যা খবরটা পেয়েছি, যা ইঙ্গিতটা পেয়েছি, ইউনুস ছাড় পাবে না। ইউনুসের মতো একটা আন্তর্জাতিক অপরাধী, তাকে ভারতবর্ষ কখনো ছেড়ে দেবে না। তাকে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। ফিরে তিনি ওই নির্বাচনে যাওয়ার আগে তিনি একটা লম্বা একটা কেস ফাইল তৈরি করে ওনার বিরুদ্ধে যত মামলা আছে, ইনক্লুডিং 666 কোটি টাকা যেটা উনি মুকুব করে দিয়েছেন, সেগুলো, যত মানব পাচার থেকে আরম্ভ করে যত সমস্ত উনি লাইসেন্স করিয়েছেন, সেগুলো, ওনার যত টাকা আছে সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে, সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর একটা কথা জেনে রাখুন ইউনুস, আপনি যেমন 32 নম্বর আপনি ভেঙেছিলেন না, আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না। যত বিল্ডিং আছে সারা বাংলাদেশে একটা ইটও থাকবে না আপনার।
এটাও আপনি জেনে রেখে দিন। আপনি খালি হাতে এসেছিলেন, ল্যাংটো হয়ে এসেছিলেন, ওই ল্যাংটো হয়ে যাবেন। আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা পয়সাও রেখে যেতে পারবেন না। সমস্ত আপনার জলাঞ্জলি যাবে, আর যেটুকু সুনাম কুড়িয়েছিলেন ওই সুনামটুকু দুর্নামে পরিণত করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, এটা নিশ্চিত। আর আপনার মৃত্যু হবে অত্যন্ত করুণ এবং একেবারে কঠোরতম করুন। আমার কথা আজকে লিখে রেখে দিন। এই কথা যদি আপনার কাছে পৌঁছায়, আপনি লিখে রেখে দিন, আপনার মৃত্যু ঘনিয়ে আসছে এবং সেটা করুণতম পরিণতির ভিত্তিতে। সাদিক কায়েমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন রাজপথে যে স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে পেঁয়াজ মারো তালে তালে, স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে আলু মারো তালে তালে, এসবে বোঝা যায়। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়েই সাদিক কায়েমের দাবিগুলো তুলে ধরায় বোঝা যায় যে সরকারের সঙ্গে একরকম আলোচনার জায়গাটাও তারা খোলা রাখতে চাইছেন। এবং সরকারের দিক থেকেও সাদিক কায়েম ছাত্র শিবির নেতা, জামায়াতের প্রভাবশালী নেতৃত্বের পছন্দের তরুণ নেতা, এবং জামায়াত যাকে তাদের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত, তাদের আসন দিয়ে সংসদ নির্বাচনে দাঁড় করাতে চায়, সেই নেতাকে সরকারও যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন। বাংলাদেশে গুলিবিদ্ধ তরুণ নেতা ওসমান হাদিকে সংকটজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে যখন সিঙ্গাপুরের দিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, তখন রাজপথে নেমে এসেছেন তরুণ ছাত্র জনতা। ডাকসু ভিপি সাদিক কায়েম ডাক দিয়েছিলেন যে ওসমান হাদির ওপর হামলাকারীদেরকে গ্রেফতার করা সহ 3 দফা দাবিতে তারা রাজপথে নেমে আসবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন। ভেরিফাইড ফেসবুক পেজে তিনি আহ্বান জানিয়েছিলেন যে স্বতঃস্ফূর্তভাবে যাতে ছাত্র জনতা তার সঙ্গে নেমে আসেন, এবং এরপর তারা 2 দফা ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে এগিয়ে যান এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই 3 দফা দাবির আলটিমেটাম দিয়ে এসেছেন এবং বলেছেন এই দাবিগুলো পূরণ না হলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। ডাকসু ভিপি সাদিক কায়েমের রাজপথে নেমে আসাটা নানা কারণেই তাৎপর্যপূর্ণ। ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পরপরই ডাকসু ভিপি ছাত্র শিবির নেতা সাদিক কায়েম তিনি ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন হাদি গুলিবিদ্ধ হয়েছে, খুব শিগগিরই তিনি চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে ঢাকা সিটিতে নতুন অভ্যুত্থানের ডাক দেবেন এবং ঢাকার নগরবাসী যেন সেজন্য প্রস্তুত থাকেন। এরপর প্রায় 2 দিন ধরে বিএনপি জামাতের মধ্যে এক রকমের তর্ক বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে। বিএনপির নেতারা, বিশেষ করে মির্জা আব্বাস, ঢাকা মেডিকেল কলেজ গিয়ে হাদির দল ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সমর্থকদের দ্বারা ভুয়া ভুয়া ডাক এবং অশ্লীল বাক্যবাণে বিদ্ধ হবার পর মির্জা আব্বাসের মতো নেতারা সহ বিএনপি নেতারা বলছিলেন এই যে সাদিক কায়েম চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে, হাদি গুলি হওয়ার সাথে সাথে কথা বলে ফেললেন। তিনি এর মাধ্যমে এক রকমের বিএনপির দিকে আঙুল নির্দেশ করেছেন এবং তার ফলেই মির্জা আব্বাসের প্রতি ওই প্রতিরোধ ঢাকা মেডিকেলে গড়ে উঠেছিল। এরপর রুহুল কবির রিজভী আহমেদ সাদিক কায়েমের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেই অভিযোগের জন্য শেষ পর্যন্ত সে অভিযোগগুলো ভিত্তিহীন ছিল এমন স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়েছেন। সাদিক কায়েমও বলেছেন যে তার শব্দ চয়নের ফলে কোনো পক্ষ কষ্ট পেয়ে থাকলে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকলে তিনিও দুঃখিত। তার মানে সাদিক কায়েম প্রকৃত অর্থেই ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশে একজন জাতীয় নেতায় পরিণত হয়েছেন এবং যেই ডাকসু ভিপি যেই ছাত্র শিবির নেতা সেপ্টেম্বর মাসে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নিজের আবির্ভূত হয়েছিলেন এবং যখন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতা হিসেবে এই সাদিক কায়েমকে প্রত্যেকেই চিনতেন, কিন্তু একটা বিরাট অংশের ছাত্রছাত্রীরা তখন চমকে গিয়ে একরকমের বিব্রত বোধ করছিলেন যে সত্যি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির এই নেতা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি, এবং তারা সেটা জানতেন না। সেই সাদিক কায়েম কয়েক মাসের ব্যবধানে যখন ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রায় পূর্ণ প্যানেল বিজয়ী করে ছাত্র শিবিরের এক বিশাল বিজয়ের নেতৃত্ব দিয়েছেন, তারপর থেকে তিনি প্রকৃতার্থেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র জনতা তরুণদের একটা জাতীয় মুখে পরিণত হয়েছেন, এবং সে কারণে তিনি সারা বাংলাদেশ জুড়েই কিন্তু জামায়াতে ইসলামীর জন্য নির্বাচন ও প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ডাক দিয়ে বলেছিলেন ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য, এবং ডাকসুর সামনে থেকে এই যে মিছিলটা শুরু হয় সেখানে ডাকসু ভিপি সাদিক কায়েম ছাড়াও আরেক ছাত্র শিবির নেতা ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ছিলেন, ডাকসুর সবগুলো হল ইউনিয়নের ছাত্র নেতারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তারা দুদফায় ব্যারিকেড ভাঙেন এবং তারপর সাদিক কায়েম কয়েকজন প্রতিনিধিকে নিয়ে সচিবালয়ের ভেতরে ঢুকে যান। সচিবালয়ের ভেতরে কিন্তু ছাত্ররা ঢুকে যায় ব্যারিকেড ভেঙেই, এবং তারপর সাদিক কায়েম সেখান থেকে কয়েকজন প্রতিনিধিকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এদেরকে পাশে নিয়েই তিনি 3 দফা দাবি ঘোষণা করেন, যে 3 দফা দাবি পালিত না হলে তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তার প্রথম দাবি হিসেবে অভিহিত করেছেন যে তাদের ভাই ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী, সহায়তাকারী সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণ হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তবে বিএনপিপন্থী সাংবাদিক আল জাজিরার জুলকারনাইন সায়ের গত 2 দিন ধরেই বলছেন যে গুলি করবার দিনেই, হাদির ওপর হামলার দিনেই সীমান্ত পার হয়ে গেছেন হাদির ওপর হামলাকারী এবং সেই মোটরসাইকেলের চালক, এবং এই দুজনই এখন আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন। এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা স্বীকার করেনি বটে, এবং আজকেও বিজিবির তরফ থেকে বলা হয়েছে যে হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে, তা নিশ্চিত নয় বিজিবি। কিন্তু শুক্রবারের ওই ঘটনার পর সোমবার পর্যন্ত, এখন পর্যন্ত হাদির ওপর হামলাকারীদের ধরতে কোনো মানে অগ্রগতি কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সাধন করতে পারে নাই। সাদিক কায়েম যে দাবিগুলো তুলে ধরেছেন, এবং সাদিক কায়েমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন রাজপথে যে স্বরাষ্ট্র উপদেষ্টার 2 গালে পেঁয়াজ মারো তালে তালে, স্বরাষ্ট্র উপদেষ্টার 2 গালে আলু মারো তালে তালে, এসবে বোঝা যায়। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়েই সাদিক কায়েমের দাবিগুলো তুলে ধরায় বোঝা যায় যে সরকারের সঙ্গে একরকম আলোচনার জায়গাটাও তারা খোলা রাখতে চাইছেন, এবং সরকারের দিক থেকেও সাদিক কায়েম ছাত্র শিবির নেতা, জামায়াতের প্রভাবশালী নেতৃত্বের পছন্দের তরুণ নেতা, এবং জামায়াত যাকে তাদের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত, তাদের আসন দিয়ে সংসদ নির্বাচনে দাঁড় করাতে চায়, সেই নেতাকে সরকারও যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন, এবং এ কারণেই পুলিশ ব্যারিকেড দিয়েছে বটে কিন্তু বাধা দেয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টার নামে বাইরে স্লোগান হয়েছে বটে, কিন্তু জুতা মারো তালে তালের বদলে আলু মারো তালে তালে, পেঁয়াজ মারো তালে তালে বলা হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়েই সাদিক কায়েম দাবিগুলো তুলে ধরতে পেরেছেন। সাদিক কায়েম এছাড়া যে দাবি তুলে ধরেন সেখানে তিনি বলেছেন প্রথম দাবির অংশ হিসেবে যে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এই স্লোগানও তারা দিয়েছেন তাদের বিক্ষোভ সমাবেশে যে রিফর্ম লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, টকশোর সুশীলেরা হুঁশিয়ার সাবধান, এবং তাদের এই যে দাবিটা গত কয়েকদিন হাদি গুলি হওয়ার পর থেকে, তার জেরে কিন্তু সাংবাদিক আনিস আলমগীরকে
সারা রাত ডিবি হেফাজতে আটকে রেখে এর মধ্যেই সন্ত্রাস বিরোধী আইনি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরপর দাবি 2 হিসাবে সাদিক কায়েম তুলে ধরেছেন যে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে, সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এ বিষয়ে সরকারের অবহেলা সহ্য করা হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবারেই ঘোষণা দিয়েছেন যে ডেভিল হান্ট ফেজ 2 শুরু করতে যাচ্ছেন তারা, এবং এই মানে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান, চিরুনি অভিযান চলবে। আর সরকারের নির্দেশনা দেওয়াই ছিল জামিন না দিতে, সরকারের নির্দেশনা দেওয়াই ছিল গ্রেফতার বাড়াতে, কাজেই সেটাও কিন্তু জোরদার এরই মধ্যে করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাজেই এই দাবি 2 এক রকমের পালন করার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্যোগ নিয়েই রেখেছেন। তিনি অনেক দিন ধরেই অবৈধ অস্ত্র উদ্ধার বাড়াতে বলছেন আইন শৃঙ্খলা বাহিনীকে, কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায় যে অবৈধ অস্ত্র কি আওয়ামী লীগ এবং তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা কর্মী সমর্থকদের হাতে এই 15 মাস ধরে তাদের বিরুদ্ধে ক্রমাগত সেনা নেতৃত্বে যৌথ অভিযান চলবার পরেও থাকা সম্ভব, নাকি ওই অস্ত্রগুলো উদ্ধারে সরকারের উদ্যোগী হওয়া এখন নির্বাচনের আগে জরুরি? যে অস্ত্রগুলো 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় কারাগার ভেঙে লুট করা হয়েছে, যে অস্ত্রগুলো সে সময় থানা 450 থানা ভাঙচুরের পর লুট হয়েছে, 150-র বেশি পুলিশ ফাঁড়ি ভাঙচুর লুটপাট হয়েছে, গণভবন থেকে পর্যন্ত অস্ত্র চুরি হয়েছে, কিংবা এই যে বিমানবন্দরে আগুন লাগার পর সাম্প্রতিক সময়ে যে অস্ত্র লুটের ঘটনা ঘটলো, অস্ত্র চুরির ঘটনা ঘটলো, সেই অস্ত্রগুলো কাদের হাতে, সেগুলো চিহ্নিত করে অস্ত্র উদ্ধারের উদ্যোগী হওয়া প্রয়োজন কিনা সে প্রশ্নটাও কিন্তু এখন করা জরুরি। আর সাদিক কায়েমরা দাবি 3 হিসেবে তুলে ধরেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে, গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে, অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এখন সাদিক কায়েমরা রাজপথে কোন দাবিটাকে সবচেয়ে জোরালো করে আসলে রাজপথটা কিছুদিনের জন্য দখলে রাখতে পারেন? আমার মনে হয় সাদিক কায়েম একজন জাতীয় নেতা হয়ে উঠতে পারবেন কিনা, তিনি সত্যি ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে এসে ঢাকা শহরের একটা আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে একজন জাতীয় সংসদে নির্বাচিত এমপি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে একটা লম্বা সময় থাকতে পারবেন কিনা, মানে এই প্রতিযোগিতায় তিনি একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবেন কিনা, এই পরীক্ষাগুলো এই সাদিক কায়েমের এই যে রাজপথে নেমে আসা ছাত্র শিবির নেতা হিসেবে, ছাত্র শিবিরের নেতা হিসেবে নির্বাচিত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি হিসেবে তিনি করতে পারেন কিনা, রাজপথের এই আন্দোলন সফল করতে পারেন কিনা। সাদিক কায়েম এই সূত্রে বা এই ঘটনার জেরে, ওসমান হাদির ওপর গুলির জেরে এই যে তিনি রাজপথে নেমে এলেন তার নেতাকর্মী সমর্থকদের নিয়ে, সম্ভবত তিনি সেটাও পরখ করে দেখতে চাইবেন। কারণ দেখুন, একদিকে যেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা যখন চাইবেন তখনই তিনি ভারত ছাড়বেন, তার মানে ভারত তাকে ফিরিয়ে দেওয়ার কথা, প্রত্যর্পণের কথা ভাবছে না। ঠিক তেমনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কদিন আগে বলেছেন যে ভারত ফেরত না দিলে বাংলাদেশ বারবার ফেরত চাইতে পারে, কিন্তু তাদের আর কিছু করার নাই। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই যে সব চাপে যে হাদির কে হামলাকারীরা পালিয়ে গেছে কিনা ভারতে, শেখ হাসিনা সহ তার নেতারা ওখান থেকে উস্কানি দিচ্ছেন কিনা, এসব চাপে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এনেছিলেন এবং তাদেরকে অনুরোধ করেছিলেন হাদির হামলাকারীরা ভারত পালিয়ে গেলে তাদের যেন গ্রেফতার করে বাংলাদেশ সরকারের কাছে দেওয়া হয়। কিন্তু ভারত এরপর প্রতিক্রিয়ায় জানিয়েছে যে ভারত তার ভূমি কোনোভাবেই বাংলাদেশ বা কোনো প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতিকর কাজে ব্যবহার করতে দেয় না। কাজেই বাংলাদেশের এই আহ্বান, এই অনুরোধ প্রতিবাদ জানায় তারা। কাজেই এক্ষেত্রে এই যে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে, তার মানে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক ছেদের দাবি করছেন সাদিক কায়েম। এত বড় দাবি করে তিনি কি রাজপথ জমিয়ে তুলতে পারবেন, এসব দেখবার জন্য অপেক্ষা করতে হবে। আর এই যে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা সহ
2024-এর জুলাই আগস্টের আন্দোলনের ওই পতাকা তলে ঠাঁই নেওয়া নেতারা, মানে যারা নিজেরাই রাজনৈতিক দলটা গড়ে তুলেছেন, নিজেরাই ওই পতাকাটা তৈরি করেছেন, তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে এখন বিশেষ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হলেও তারা কিন্তু রাজপথে এত বড় ঐক্যবদ্ধভাবে নেমে আসতে পারেন নাই। সাদিক কায়েম নেমে আসার পরপরই জাতীয় নাগরিক পার্টির ছাত্র উইং, জাতীয় ছাত্র শক্তি, তারা কিছু মানুষ নিয়ে শাহবাগ ব্লকেট করেছিল 3.5 ঘন্টার মতো ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীদের ধরবার দাবিতে। তবে সেটা লোকবলে, ঐক্যে এবং প্রস্তুতিতে সাদিক কায়েমের নেতৃত্বে সচিবালয় ঘেরাও মিছিলের মতো ততটা আলোড়ন তুলতে পারেনি। সাদিক কায়েম সম্ভবত 2024-এর জুলাই আগস্ট নেতৃত্বে আন্দোলনের নেতৃত্বে তার ভূমিকার যথাযথ স্বীকৃতি পাননি। তবে তিনি ক্রমশই বাংলাদেশের রাজনীতির প্রধান তরুণ মুখ হয়ে উঠছেন।